জয়কে হত্যা ষড়যন্ত্র হয়েছিল যুক্তরাষ্ট্রে, পাওয়া গেছে শফিক রহমান, মাহমুদুর রহমানের সম্পৃক্ততাও, বললেন প্রধানমন্ত্রী। রিজার্ভ চুরির ঘটনায় 20 বিদেশিকে শনাক্ত করা হয়েছে। সন্দেহের তালিকায় বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত কয়েকজন কর্মকর্তাও, ব্রিফিংয়ে সিআইডি। বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে থাকলেও ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। বর্ষার আগেই দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বছরের প্রথম 3 মাসে আক্রান্ত 35, সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। এবং কর্ম ভিসার জন্য মন্ত্রণালয়ে ছাড়পত্র নিতে আর যেতে হবে না ঢাকায়। অত্যাধুনিক স্মার্ট কার্ডে চট্টগ্রামেই মিলবে ছাড়পত্র, কমবে হয়রানি দুর্ভোগ। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি ইশরাত জাহান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িত 20 বিদেশিকে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডি তদন্তে তারা যে তথ্য পেয়েছেন তাতে কয়েকটি ক্ষেত্রের লোকজনের গাফিলতি ছিল বলেও জানানো হয়। এদিকে এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া রিজার্ভ চুরির মতো ঘটনা কঠিন বলে মনে করেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আহমদ আল কবির। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় শুরু থেকেই তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো তথ্য দিতে না পারলেও সোমবার ফিলিপিন্স ও শ্রীলঙ্কায় তদন্ত দলের সফর সম্পর্কে ব্রিফিংয়ে প্রকাশ করা হলো 20 জন বিদেশি জড়িত থাকার বিষয়টি। সিআইডি টিম মিটিং করেছেন এবং আমরা বিভিন্ন তথ্য দিয়ে এবং তথ্য সংগ্রহ করেছেন এবং আমাদের যে তথ্যগুলো সেটা শেয়ার করেছেন। আমরা মোটামুটিভাবে ওখানকার ফিলিপাইন এবং তার আশেপাশের অনেকগুলো দেশের একটা অন্তত 20 জন সদস্যকে বিদেশিকে আমরা শনাক্ত করেছি, যা ডিরেক্টলি ইনডিরেক্টলি এখানে ইনভলভ। অর্থ চুরির সময় রিজার্ভের নিরাপত্তায় যে চরম গাফিলতি দেখা গেছে তা অবহেলামূলক নাকি অপরাধমূলক তাও খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে ব্রিফিংয়ে বলা হয়, এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের নিরাপত্তায় নিয়োজিত অনেকেই তাদের সন্দেহের তালিকায় রয়েছেন। এদিকে ব্যাংকের ভেতরের লোকজনের যোগসাজশ ছাড়া এমন ঘটনা ঘটানো সহজ নয় বলে অভিমত অর্থনীতি বিশ্লেষকেরও। বাংলাদেশের ভেতরে যারা আছে এখানে আমাদের বিষয়টা হচ্ছে কি, সন্দেহের বিষয়টা একটু বড়ই। আমরা এটাকে যেটা বলেছি আমরা ছোট করে এনেছি, আমরা বলেছি, কিন্তু একটু এখানে আমাদের সময় লাগবে কাজটা বলতে, কারণ লিঙ্কটা না পাওয়া পর্যন্ত পার্থক্যটা বোঝা যাচ্ছে না। যেটা বললাম, একটা হচ্ছে নেগলিজেন্স আর একটা হচ্ছে ক্রিমিনাল ইন্টেনশন, দুটো এটা এখন বলা যাবে না। এটা একটা সঠিক ফাইন্ডিংস, কারণ এটা আমরা আগেও বলছিলাম যারা এটা নিয়ে অবলোকন করতেছিলাম। বিদেশিরা থাকবে ঠিকই, দেশের ভিতরের থেকেও কিছু লোক এটাতে সহযোগিতা করছে। আর গাফলতির কথা যেটা বলা হয়েছে বাংলাদেশ যে দেশের ভিতরে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে, এটা তো অত্যন্ত পরিষ্কার। একই সঙ্গে প্রচলিত আইনেই দেশি বিদেশি অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব বলেও মনে করেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ফিলিপিন্সের ব্যাংকিং পদ্ধতির দুর্বলতার কারণে বাংলাদেশের রিজার্ভের পাচার হওয়া অর্থ দেশটির ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় এমন বিপুল অঙ্কের বিদেশি মুদ্রা ব্যক্তিগত হিসাব থেকে ছাড় হতো না বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। ফিলিপিন্সের সংবাদ মাধ্যম এবিএস-সিবিএনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান জন গোমেজ। গেল 4 ফেব্রুয়ারি সাইবার হ্যাকিং এর মাধ্যমে রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের রিজার্ভের 10 কোটি 10 লাখ ডলার পাচার হয় ফিলিপিন্স ও শ্রীলঙ্কায়। 17 ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় পাচার হওয়া 2 কোটি ডলার বাংলাদেশ ফেরত পেলেও ফিলিপিন্সের 8 কোটি 10 লাখ ডলারের বেশিরভাগই জালিয়াত চক্র ও ক্যাসিনোর মাধ্যমে চলে যায় ব্যাংকিং চ্যানেলের বাইরে। এরপর রিজার্ভ পাচারের ঘটনা তদন্তে দেশটির দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির প্রথম শুনানি শুরু হয় 15 মার্চ। 12 এপ্রিল অনুষ্ঠিত হওয়া 5ম দফা শুনানিতে উঠে আসে এই ঘটনায় জড়িত বেশ কয়েকজন সন্দেহভাজনের নাম। এর মধ্যে রয়েছে জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া দে গুইতো, অ্যাঞ্জেলো তোরেস, আরসিবিসির আঞ্চলিক বিপণন কর্মকর্তা বিগিত্ত কাপেনা ও নির্বাহী সহসভাপতি রাহুল তান, আরসিবিসির চেয়ারম্যান লরেঞ্জো তান, চীনা ব্যবসায়ী কিমং, ওয়েকেং জু, উইলিয়াম গো এবং ক্যাসিনো অপারেটর ডিং এবং গাও। এছাড়াও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা ও তার স্বামী মাইকেল কনকন বাতিস্তার জড়িত থাকার কথাও উঠে আসে শুনানিতে।
ইতোমধ্যে চীনা ব্যবসায়ী কিমং এন্টি মানি লন্ডারিং কাউন্সিলকে জমা দিয়েছেন $55 লাখ। তার দুটি ক্যাসিনো থেকে আরো প্রায় $98 লাখ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়াও ফিলডামের কাছে রিজার্ভের আরো $1.70 লাখ রয়েছে বলেও জানা গেছে। রিজার্ভের অর্থ উদ্ধারে ফিলিপিন্স সরকার ও ব্লু রিবন কমিটির সহযোগিতায় বাংলাদেশের সরকার ও বাংলাদেশ ব্যাংক বেশ সন্তুষ্ট। তবে ফিলরিমের কাছে থাকা অর্থ আছে কিনা কিংবা এটি বাংলাদেশে ফেরত পাবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত নই। তবে বাংলাদেশ থেকে এত সহজে অর্থ পাচার বা ব্যাংকিং চ্যানেলের বাইরে নিয়ে যাওয়া সহজ নয়। অর্থ পাচারের মতো ঘটনা ঠেকাতে ফিলিপিন্সের ব্যাংকিং আইন আরো শক্তিশালী হওয়া উচিত বলে আমি মনে করি। অবশ্য আরসিবিসি দোষী প্রমাণিত হলে বাংলাদেশের রিজার্ভের পাচার হওয়া অর্থের একটি নির্দিষ্ট অংশ $5 কোটি ফেরত দেওয়ার জন্য বোর্ড সদস্যদের অনুরোধ জানাবেন বলে আশ্বাস দেন ব্যাংকটির প্রেসিডেন্ট লরেন্সো তান। অদূর ভবিষ্যতে দেশে বড় ধরনের ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন 7 থেকে 8 মাত্রার ভূমিকম্পে কেবল রাজধানীতে কয়েক লাখ হতাহত সহ বিপুল আর্থিক ক্ষতি হতে পারে। এই অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হলেও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতার কারণে মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও পার্শ্ববর্তী দেশের ভূমিকম্পের ঝাঁকুনিতে প্রায়ই কাঁপছে বাংলাদেশ। কিন্তু এই মৃদু কাঁপুনি যে একসময় শক্তিশালী হয়ে সর্বনাশ ডেকে আনবে না তার কি নিশ্চয়তা? বিশেষজ্ঞরা বলছেন প্রকৃতির নির্মম খেয়ালে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রতি 200 থেকে 250 বছর পর পর একটি শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয় 1762 এবং 1897 সালে। সেই হিসেবে সামনের দিনগুলোতে আবারও বড় ধরনের ঝাঁকুনির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হিন্দুকুশ থেকে শুরু করে আমাদের মেঘালয় শেষ পর্যন্ত আসাম পর্যন্ত একটা 2500 কিলোমিটার একটা বলয় রেখা আছে যেখানে ভূমিকম্প হওয়ার একটা জায়গা। ওইখানে ঠিক বাংলাদেশের ঠিক উপরে ভুটান এবং বাংলাদেশের ঠিক প্যারাল এই জায়গাতে গত 500 বছর কোনো আর্থকুয়েক হয়নি। এখানেও 8 ম্যাগনিটিউডের বেশি আর্থকুয়েক হওয়ার সম্ভাবনা আছে। 2014 সালে প্রকাশিত বিশ্বব্যাংকের এক সমীক্ষা বলছে 7 মাত্রার একটি ভূমিকম্পে কেবল ঢাকাতেই ধসে পড়তে পারে মোট দালানকোটার প্রায় 25%, আর এতে হতাহত হতে পারে 2 লাখেরও বেশি অধিবাসী। এছাড়া আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে 600 কোটি টাকারও বেশি। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেও বাস্তবে তার মিল খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। সরকারের মধ্যে থেকে যে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ হবে সেই কাজের দিকে কিন্তু খুব দিক নির্দেশনা দেখছি না। গত বছর যখন 25 এপ্রিল আর্থকুয়েকটা হলো নেপালে, তারপর কিন্তু সরকারের কিছু কর্তা ব্যক্তি বলেছিলেন যে ঢাকা শহরের প্রত্যেক ভবনকে চিহ্নিত করার চেষ্টা করবেন যে সেটা ঝুঁকিপূর্ণ নাকি ঝুঁকিপূর্ণ নয়। কিন্তু ওই উদ্যোগটা কিন্তু এখন আমি নিতে দেখলাম না। টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি যেটা আছে, যেটা সরকার বিভিন্ন সময় ফর্ম করেছেন, সেটার নিয়ম হচ্ছে প্রতি বছর অন্তত 2 বার বা 3 বার বসা। গত 3 বছরে একবারও বসা হয়নি। এসব সমস্যা দূর করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। রাজুকের ভবন ভূমিকম্প সহনীয়ভাবে তৈরি করছে কিনা সেটা নজরদারি বাড়াতে হবে। কোন বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ কোনটা ঝুঁকিপূর্ণ না এই কাজটা অবশ্যই শুরু করা উচিত। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আমাদের যারা উদ্ধার করবে, অর্থাৎ আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট বা লোকাল কমিউনিটি, তাদের ক্যাপাসিটি বাড়ানোর কাজটা করা উচিত। একটা দুর্যোগ হয়ে যাওয়ার পরে ঘুরে দাঁড়ানোর বিষয়ে কিন্তু আমাদের এখন শহরাঞ্চলে গবেষণা করার স্কোপ আছে, আমাদের গ্রামাঞ্চলে গবেষণা করার স্কোপ আছে। এছাড়া ভূমিকম্প ভীতির কারণে প্রাণহানি কমাতে জনসচেতনতা সৃষ্টির প্রতিও গুরুত্ব দিয়েছেন তারা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 2010 সাল থেকে গত 6 বছরে বিশ্বে ছোট বড় প্রায় 20টি ভূমিকম্প আঘাত এনেছে। এর মধ্যে 5টি ভূমিকম্প কেড়ে নিয়েছে প্রায় 35,000 প্রাণ আর ধ্বংসস্তূপে পরিণত করেছে বেশ কয়েকটি শহর। বড় কোনো ক্ষতি না হলেও ভূমিকম্প ঝুঁকিতে থাকা বাংলাদেশও কেঁপে উঠেছে কয়েকবার। কোনো রকম পূর্বাভাস পাওয়া যায় না বলেই থাকে না প্রস্তুতিও, আর তাই প্রকৃতির এই খেয়ালের কাছে বিজ্ঞানও যেন অসহায়। গেল বছর নেপালের ভূমিকম্পের সময় বেশ কয়েক দফা কেঁপেছে বাংলাদেশ। এছাড়া চলতি বছর অন্তত 3 বার মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। বিশ্বে গেল কয়েক বছরে ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছে বেশ কয়েকটি দেশ। 2010 সালের 12 জানুয়ারি হাইতিতে 7 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় 2,500 থেকে 3,000 মানুষ। তুরস্কের পূর্বাঞ্চলে 7.2 মাত্রার ভূমিকম্পে 6 শতাধিক মানুষ নিহত হয়। আর 2011 সালের 9 মাত্রার ভূমিকম্প ও তার কারণে সৃষ্ট সুনামিতে প্রায় 19,000 মানুষ প্রাণ হারায়। 12 সালে 11ই আগস্ট ইরানে ভূমিকম্পে নিহত হয় 306 জন। আর পুরো নেপালকে যেন ধ্বংসস্তূপে পরিণত করে 7.8 মাত্রার ভূমিকম্পে 9,000 মানুষ প্রাণ হারায় 2015-তে।
সবশেষ চলতি সপ্তাহে ইকুয়েডর ও জাপানে 2 দফা ভূমিকম্পে প্রায় 350 মানুষ মারা যায়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচারণা আর জনসংযোগে মুখর বিভিন্ন এলাকা। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও ভোটাররা খুঁজছেন যোগ্য প্রার্থী। জয়কে হত্যা ষড়যন্ত্র যুক্তরাষ্ট্রেই হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ষড়যন্ত্রের সাথে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের সম্পৃক্ততা রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিকেলে রাজধানী খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমেরিকার একটা গোয়েন্দা সংস্থার এই ধরনের কর্মকর্তাকে অর্থ দিয়ে কিনে ফেলে দিয়েছে তারা। কেন? সেখানে ষড়যন্ত্র করেছে কার বিরুদ্ধে? জয় তাকে অপহরণ করবে, তাকে হত্যা করবে, সেই ষড়যন্ত্রে লিপ্ত তারা। এটাও কিন্তু ধরা পড়েছে আমেরিকায়। তারাই এটা ধরেছে, তারাই বিচার করেছে। তাদেরই তদন্তে বেরিয়ে এসেছে যে সেখানে তাদের অফিসার এবং সেই অফিসারকে ঘুষ প্রদান করেছে কে? সে বিএনপির নেতা। আর তাদেরই বয়ান কোর্টে তারা যে কথা বলেছে সেখানেই কিন্তু বেরিয়ে এসেছে এই শফিক রহমান, মাহমুদুর রহমান সহ তাদের নাম। এগুলো কিন্তু আমাদের করে না, এটা আমেরিকার কোর্টে এটা প্রমাণিত। এখন যারা এত বড় ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের গ্রেপ্তার হলে যাদের মনে এত ব্যথা জাগে বা যারা এটাকে নিন্দা করে অথচ ষড়যন্ত্র যে করলো তার জন্য নিন্দা করে না, এটা কোন ধরনের সাংবাদিকতা আর কোন ধরনের স্বাধীনতা? কাজের ভিসা নিয়ে বিদেশ যাওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয়ের ছাড়পত্র নিতে চট্টগ্রামের অঞ্চলের কর্মীদের আর ঢাকায় যেতে হবে না। বিদেশগামী কর্মীদের হয়রানি কমাতে এখন থেকে চট্টগ্রামে অত্যাধুনিক স্মার্ট কার্ডের মাধ্যমে দেওয়া হবে ছাড়পত্র, যেখানে ছোট্ট একটি চিপের মধ্যে থাকবে কর্মীদের ফিঙ্গারপ্রিন্ট সহ 18 ধরনের গুরুত্বপূর্ণ তথ্য। আবার পাশাপাশি বিদেশে দুর্ঘটনায় পড়া শ্রমিকদের ক্ষতিপূরণ কিংবা আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা রাখবে এই স্মার্ট কার্ডটি। আরো জানাচ্ছেন কমল দে। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বিদেশগামী কর্মীদের মন্ত্রণালয়ে ছাড়পত্র নেওয়ার ক্ষেত্রে নানাভাবে ভোগান্তি পোহাতে হতো। দিনের পর দিন ঢাকায় অবস্থান করে এই অফিস থেকে ওই অফিসে ঘুরেও পাওয়া যেত না কাঙ্ক্ষিত ছাড়পত্র। এমনকি ছাড়পত্র নিতে গিয়ে অনেক কর্মী বিদেশ যাত্রার নির্ধারিত সময় পর্যন্ত পেরিয়ে যেত। এখানের অফিস থেকে ট্রেনিং করে মেইলে পাঠাইলো, ওখানে গিয়ে বলতেছে মেইল পাইনি, মেইল পাইলে বলতেছে এটা আটকে গেছে বা সময়ের জন্য পাইনি। কুরিয়ার সার্ভিসের ব্যাপার বা ওইখানকার ঢাকার ওদের অফিসিয়ালি কাজ করতে সময় নিচ্ছে, সেই অবস্থায় অনেক সময় ফ্লাইট মিস হয়ে যায়। এই অবস্থায় বিদেশগামী কর্মীদের ঢাকায় গিয়ে ছাড়পত্র নেওয়ার ভোগান্তি কমাতে হাতে নেওয়া হয় স্মার্ট কার্ড প্রকল্পের। বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই স্মার্ট কার্ড যেমন ছাড়পত্র হিসেবে ব্যবহৃত হবে, ঠিক তেমনি বিদেশে যে কোনো দুর্ঘটনার ক্ষতিপূরণ এবং আর্থিক সহায়তা পেতে মূল তথ্য প্রমাণ হিসেবে কাজ করবে এই স্মার্ট কার্ড। সুবিধা সম্বলিত স্মার্ট কার্ড অর্থাৎ বিএমএটির বহির্গমন ছাড়পত্র চট্টগ্রাম থেকে আশা করি যে কোনো মুহূর্তে এটা এখানে চালু হবে। প্রতি বছরই বাংলাদেশ থেকে 5 লাখের বেশি কর্মী কাজের ভিসা নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চল থেকে যায় অন্তত 30,000 কর্মী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানের থানসি এলাকায় অপহরণের 2 দিন পর 3 ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে যৌথ বাহিনী। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় দুপুরে থানসি আলীকদম সড়কের 28 কিলোমিটার এলাকার একটি ঝর্ণার পাশ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ আবু বকর ও আফসার আলীর লাশ উদ্ধার করা হয়। তাদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত শনিবার দুপুরে গরু কিনতে যাওয়ার সময় আলীকদম সড়ক থেকে তাদের অপহরণ করে সন্ত্রাসীরা। ময়না তদন্তের জন্য নিহতদের লাশ বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হবে। সোনাগাজীতে ছোট ভাইকে মারধরের প্রতিবাদ করায় বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রাতে চরসাহা ভিখারি গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় গতকাল সন্ধ্যায় স্থানীয় শিহাবুদ্দিনের ছেলে আরিফকে মারধর করে ইউপি সদস্য নূর আলমের ছেলে জুয়েল ও তার সহযোগীরা। এর প্রতিবাদ করায় আরিফের বড় ভাই সবুজকেও মারধর করে তারা। এই ঘটনার জের ধরে রাতে সবুজের উপর আবারও হামলা চালায় জুয়েল ও তার সহযোগীরা। তখন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সবুজের মৃত্যু হয়।
বাস ছাড়ার সময়সূচি নিয়ে বরিশালের শ্রমিক সংঘর্ষের জের ধরে বরিশাল ঝালকাঠি সহ অভ্যন্তরীণ 7টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশালের বাস শ্রমিকরা জানান, গতকাল শহরের রূপাতলী বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ার সময়সূচি নিয়ে শ্রমিকদের দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে ঝালকাঠি বাস স্ট্যান্ডে বরিশালের একটি বাস আটকে রেখে শ্রমিকদের মারধর করা হয়। একই সাথে একটি বাস ভাঙচুরও করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বরিশাল বাস স্ট্যান্ডে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জের ধরে আজ সকাল 9টা থেকে বাস চলাচল বন্ধ করে দেয় তারা। এ কারণে বরিশাল থেকে 7 রুটের 60টি বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ড থেকে মোট 19টি রুটে প্রতিদিন 4 শতাধিক বাস চলাচল করে। 4 ঘন্টা চেষ্টার পর পূর্ব সুন্দরবনের চাপ্পাই রেঞ্জের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এলাকাবাসী ও বন বিভাগের সহায়তায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মাত্র 4 দিনের ব্যবধানে সুন্দরবনে আবারও আগুন লাগার ঘটনা ঘটল। সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প এলাকায় বনরক্ষীরা ধোঁয়া দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করেন তারা। খবর পেয়ে বাগেরহাট ও মোড়লগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় 1 একর বনের বিভিন্ন প্রজাতির গাছ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ বেলায়েত হোসেনকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চলতি বছরের 13 এপ্রিল ও 28 মার্চ সুন্দরবনের একই এলাকার আগুনে প্রায় 10 একর বনভূমি পুড়ে যায়। বাংলা সময় আরো থাকছে। ঐতিহ্যবাহী জলকেলি উৎসবে মাতোয়ারা কক্সবাজারের রাখাইন সম্প্রদায় 3 দিন ব্যাপী এই উৎসব শেষ হবে মঙ্গলবার। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নানা প্রতিশ্রুতি ফুলঝুরি নিয়ে মুখর নীলফামারীর 12টি ইউনিয়নের প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচন করবেন তারা। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর জেলা নির্বাচন কর্মকর্তা। একইভাবে ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে পীরগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনের প্রচারণা। শেষ সময়ে এসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নীলফামারী, ঠাকুরগাঁও এবং গাজীপুর থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নীলফামারীর 12টি ইউনিয়নের অলিগলি হাটবাজার এখন প্রার্থীদের প্রচারণায় সরগরম। পোস্টার আর মাইকিং এ চলছে জনসংযোগ। নিজ এলাকার উন্নয়নে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও ভোটাররা বলছেন, অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করবেন তারা। ভালো চেয়ারম্যান চাই আমরা, জায়গার জন্য গরিব লোকের ভালো করতে পারে, টাকায় নাগাল পাবো, এইটাই আমরা চাই। রাস্তাঘাট মেরামত করবে। 7টা প্রার্থীর মধ্যে যারা যোগ্যতা প্রার্থী, আমরা জনগণ পশ্চিম চোরাইখালা থেকে 1 নম্বর ওয়ার্ড থেকে তাকে আমরা নির্বাচনের জন্য তাদের কাছে আমরা সমর্থনকারী। এদিকে নির্বাচন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। পুলিশ প্রশাসন, বিজিবি, র্যাব এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আবারও সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করব। আমরা বদ্ধপরিকর। একই অবস্থা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। পোস্টারে ছেয়ে গেছে পুরো উপজেলার 10টি ইউনিয়ন পরিষদ। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের একে অপরের প্রতি অভিযোগ। তবে নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচন ভোট গ্রহণ ইয়ে হবে, সেই জায়গায় ইনশাল্লাহ আমি আশাবাদী যে বিশাল ভোটে আমরা জয়লাভ করতে পারবো। মানুষও আমার পাশে আসে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। এখন যোগ্য প্রার্থীকেই তারা ভোট দেবে। এছাড়া গাজীপুরের কাপাসিয়া উপজেলাতেও চায়ের দোকান থেকে শুরু করে অফিস আদালত সর্বত্রই এখন বইছে নির্বাচনী হাওয়া। তৃতীয় দফায় উপজেলার 11টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মিয়ন মুহাইমিন, সময় সংবাদ। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অবস্থানরত একটি জাহাজ থেকে 24 মণ জাটকা জব্দ করেছে র্যাব। এ সময় জাহাজের নাবিক ও ক্রু সহ 20 জনকে আটক করা হয়। র্যাব জানায়, আইন অমান্য করে ইলিশ শিকারের পর বিক্রির জন্য রাখা হয়েছে এমন খবরের ভিত্তিতে সকালে কর্ণফুলী সদরঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ক্রিসেন্ট 4 নামের জাহাজ থেকে প্রায় 5 কোটি টাকা মূল্যের 24 মণ জাটকা জব্দ করা হয়। এ সময় জাহাজটি জব্দ করে র্যাব। এই জাহাজে প্রায় 24 টনের মতো এখানে কয়েক কোটি টাকার জাটকা
এখানে স্টোর করা হয়েছে আর কি। আমরা এগুলো সব আটক করেছি, জাহাজটাও আটক করেছি এবং জাহাজের সাথে যারা ছিল সম্পৃক্ত এই মাছ ধরার সাথে সবাইকে আমরা আটক করেছি। পরবর্তীতে অপরাধের সাথে সম্পৃক্ততার গুরুত্ব বিবেচনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তির প্রদান করা হবে। সুনামগঞ্জে বরাম হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 50 একর ফসলি জমি। গতকাল বিকালে দিরাই উপজেলার কালনী নদীর পানি বেড়ে গিয়ে পানি লোকালয়ে ঢুকে পড়ে। পানি উন্নয়ন বোর্ড জানায় হঠাৎ করে নদীতে পানি বেড়ে যাওয়ায় বরাম হাওরের বাঁধটি ভেঙে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহায়তায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বাঁধটি মেরামত করে পানি উন্নয়ন বোর্ড। ততক্ষণে পানিতে তলিয়ে যায় অন্তত 50 একর ধানের জমি। এতে বিপাকে পড়েছেন হাওর অঞ্চলের শতাধিক কৃষক। নেত্রকোনায় কালবৈশাখীর তাণ্ডবে অর্ধ শতাধিক বাড়িঘর ও গাছপালা ভেঙে গেছে। গতকাল বিকেলে মদন উপজেলার কুলিয়াটি ও আরঘিলা গ্রামের উপর দিয়ে হঠাৎ করে কালবৈশাখী আঘাত হানে। এতে কাঁচা পাকা ঘরবাড়ি সহ লণ্ডভণ্ড হয়ে যায় গাছপালা। এ সময় বজ্রপাতে নিয়ামতুল্লাহ নামে এক শ্রমিকের মৃত্যু হয়। ঝড়ের সময় আহত হয়েছেন অন্তত 5 জন। এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্ষা মৌসুম শুরুর আগেই এবছর সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। বছরের প্রথম 3 মাসে আক্রান্ত হয়েছেন 35 জন। এই তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। রোগতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর গবেষণায় উঠে এসেছে, সারা বছর থেমে থেমে বৃষ্টিপাত, ঘন বসতি এবং অপরিকল্পিত নগরায়নের ফলে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশ বিস্তারের মাত্রা বেড়েছে। তবে সচেতন থাকলে ডেঙ্গু রোগ থেকে অনেকাংশে রেহাই পাওয়া সম্ভব বলে জানান চিকিৎসকরা। ফখরুল শাহিনের রিপোর্ট। পরিসংখ্যানে দেখা যায় 2006 সাল থেকে গত 10 বছরে মোট 11,817 জন ডেঙ্গু রোগীর মধ্যে শুধু 2015 সালেই শনাক্ত হয় রেকর্ড পরিমাণ 3,162 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল মাত্র 2 জন। আর এবছর প্রথম 3 মাসে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। এই অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা গত বছরের তুলনায় আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে, সুতরাং এডিস মশার প্রজনন বাড়বে। আর এডিস মশা যেহেতু ডেঙ্গুর প্রমাণিত বাহক, সুতরাং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবও বাড়ার সম্ভাবনা রয়েছে। সময়ে সময়ে ফুলের টবের পানি পরিবর্তন করতে হবে, ফ্রিজের তলে জমে থাকা পানি, এসির পাত্রে জমে থাকা পানি ফেলে দিতে হবে। এমনকি বোতলে যদি পানি জমে থাকে সেখানে এডিস মশার যে লার্ভা আছে সেটি বংশবিস্তার ঘটে। IEDCR বলছে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করছেন তারা। ঢাকা শহরে প্রায় 30টা হসপিটালে আমরা গভর্নমেন্ট প্রাইভেট মিলে আমরা একেবারে ওয়েব রিপোর্টিং এর ব্যবস্থা করা হয়েছে। সাপ্তাহিকভাবে ওনারা যাতে কনফার্ম কেসগুলিকে রিপোর্ট করতে পারেন। আগে যেটা করা হতো টেলিফোনের মাধ্যমে নেওয়া হতো, এখন এটাকে আরো স্বয়ংক্রিয় করা হয়েছে যাতে এটা রেগুলার বেসিসে আসে। গবেষকরা বলছেন ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে গৃহস্থালির বিভিন্ন পাত্র ছাড়াও পরিত্যক্ত টায়ার, রাস্তার পাশের খানাখন্দক, নির্মাণাধীন ভবনের আশেপাশে ফুল গাছের টব ও প্লাস্টিকের বোতলে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীতে সাইফুল ইসলাম ওয়াসিম সহ 3 হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকাল 11টার দিকে শহরের মাইজদি বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে নিহত স্বজন ও এলাকাবাসী। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মাইজদি বাজারে এসে শেষ হয়। পরে প্রায় 1 ঘন্টা বাজারের প্রধান সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। জেলা প্রশাসকের আশ্বাসে এরপর তারা অবরোধ তুলে নেন। গত 22 মার্চ রাতে জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ওয়াসিম সহ তার 2 বন্ধু রাজীব ও ইয়াসিনকে হত্যা করে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুর সদরে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বেলা 11টার দিকে দাসেরহাট বাজারের স্কুল সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রূপচরা শফিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। গত 16 এপ্রিল 9ম শ্রেণীর এক ছাত্রীকে তার চাচাতো ভাই স্থানীয় যুবলীগ নেতা জামাল উদ্দিন ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঝালকাঠিতে নদীতে বাঁধ নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে নলছিটি উপজেলার কুমারখালী মরা নদীর পাশে এই মানববন্ধন করা হয়।
এতে স্থানীয় মৎস্যজীবী ও কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা জানান, মরা নদীতে বেশ কয়েকটি চর জাগলেও জোয়ারের সময় এই নদীর পানি দিয়ে কৃষিকাজ সহ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন স্থানীয়রা। তবে গত 16 এপ্রিল স্থানীয় একটি প্রভাবশালী মহল নদী দখল করে বাঁধ দেয়। অবিলম্বে নদীতে বাঁধ নির্মাণ বন্ধ করা সহ দখলমুক্ত করার দাবি জানিয়েছেন বক্তারা। গাইবান্ধার মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় ঠিকাদার ও উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরে রংপুর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জাকারিয়া বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলাটি দায়ের করেন। এর আগে ঠিকাদার আব্দুল খালেক ও প্রকৌশলী আরিফ বিল্লাহকে আটক করা হয়। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত 13 এপ্রিল তাদের 2 জনকে সাময়িক বরখাস্ত করা হয়। ঐতিহ্যবাহী জলকেলি উৎসবে মাতোয়ারা কক্সবাজারের রাখাইন সম্প্রদায়। এই উৎসবকে ঘিরে পর্যটন শহর কক্সবাজারে এখন আনন্দমুখর পরিবেশ। রোববার থেকে শুরু হওয়া 3 দিন ব্যাপী এই উৎসব শেষ হবে মঙ্গলবার। 1378 রাখাইন বর্ষকে স্বাগত জানাতে বর্ণিল এই আয়োজন পরিণত হয়েছে নানা বর্ণ ধর্মের মানুষের মিলন মেলায়। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো ধর্মীয় উৎসব নয়, তবে সামাজিক রীতি অনুযায়ী আনন্দমুখর পরিবেশে ধুমধামের সাথে বর্ণাঢ্য রাখাইন নববর্ষকে বরণ করা হয়। এ উপলক্ষে সবচেয়ে বড় আয়োজনটির নাম জলকেলি উৎসব, যার রাখাইন নাম সাংগ্রেং পোয়ে। রাখাইন সম্প্রদায়ের লোকজনের মতে এটি শুভ ও পবিত্র হওয়ার উৎসব, যাতে আমরা পরবর্তী বছরে পরিপূর্ণতা এবং আনন্দ খুশির মাধ্যমে জীবনটা কাটাতে পারি, সেই আশায় আমরা এই অনুষ্ঠানটা পালন করে থাকি। প্রতি বছরের মতো এবারও চলছে বর্ণিল আয়োজনে 3 দিন ব্যাপী এ জলকেলি উৎসব। আর এই উৎসবকে ঘিরে কক্সবাজারের রাখাইন পল্লীতে এখন উৎসবের আমেজ। ছোট বড় সবাই দল বেঁধে গেয়ে ঘুরছে রাখাইন পল্লীর প্যান্ডেলগুলোতে। শুধু রাখাইন সম্প্রদায়ের লোকজনই নয়, নানা ধর্ম বর্ণের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই উৎসব। আমরা এই উৎসবে খুবই আনন্দ ভোগ করি। পবিত্র পানির ছিটিয়ে আমরা বৎসরের পাপগুলোকে মোচন করছি। এটা হচ্ছে সম্প্রীতির একটা মেলবন্ধন। আমাদের দল বেঁধে প্যান্ডেল করে আমরা মেয়েরা রেডি হয়ে বসে থাকি, যে দেন আমাদেরকে ছেলে গ্রুপ করে এসে একজন একজন করে যাদেরকে চয়েস হয় পানি মারে, আর ফান অনেক হয়। যাদেরকে পছন্দ হয় এই বছরে প্রপোজ করে। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এ ধরনের উৎসবে সরকারকে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন রাখাইন সম্প্রদায়ের নেতারা। আমাদের জায়গায় সংকটনার অভাব, দ্বিতীয়ত আমাদের সরকারিভাবে আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা অভাবের কারণে এই অবস্থা। কক্সবাজার সংস্কৃতি কেন্দ্র ওইটার কাছ থেকে আমরা 3-4 লাখ টাকা করে বছরে পাই। এইটা নিয়ে আমরা কোনো রকমে আমরা অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। আসলে এটা খুব একটা পর্যাপ্ত না। শুধু কক্সবাজারের রাখাইন পল্লীতে নয়, জেলার মহেশখালী, রামু, চকরিয়া ও টেকনাফের 30টি প্যান্ডেলে চলছে এ জলকেলি উৎসব। সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জয়কে হত্যার ষড়যন্ত্র প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। শফিক রেহমান, মাহমুদুর রহমান জড়িত বললেন প্রধানমন্ত্রী। রিজার্ভ চুরির ঘটনায় 20 বিদেশিকে শনাক্ত করা হয়েছে। সন্দেহের তালিকায় বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত কয়েকজন কর্মীও ব্রিফিংয়ে সিআইডি। বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে থাকলেও ক্ষয়ক্ষতি মোকাবেলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। বর্ষার আগেই দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বছরের প্রথম 3 মাসে আক্রান্ত 35। সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। এবং কর্ম ভিসার জন্য মন্ত্রণালয়ে ছাড়পত্র নিতে আর যেতে হবে না ঢাকায়। অত্যাধুনিক স্মার্ট কার্ডে চট্টগ্রামেই মিলবে ছাড়পত্র, কমবে হয়রানি দুর্ভোগ। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্টার্ট স্পেস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।